বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত। রেখো মা দাসেরে মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনা গো তব মন কোকনদে। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে। জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে, চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে। কিন্তু যদি রাখো মনে, নাহি মা ডরি সমনে, মুখে কাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্মদে। তবে যদি দয়া করো ভুলো দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহ দাসে সুবরদে। ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্ত কি শরদে। আচ্ছা, মানুষ কেন চায় যে লোকে তাকে মনে রাখুক? মানে অমর হয়ে থাকার এই যে একটা ইচ্ছে, এটা কিন্তু আমাদের সবার মধ্যে কম বেশি আছে। কিন্তু ভাবুন তো, যখন একজন কবি, যিনি তার জীবনের একটা বিরাট অংশ কাটিয়েছেন বিদেশে, বিদেশি সংস্কৃতি আর ভাষার মধ্যে ডুবে থেকে, তিনি যখন তার নিজের দেশের কাছে অমরত্বের জন্য প্রার্থনা করেন, তখন সেই আরতিটা কিন্তু একটা অন্য মাত্রা পেয়ে যায়, তাই না? মাইকেল মধুসূদন দত্তের সেই বিখ্যাত কবিতা বঙ্গভূমি প্রতিতে আমরা ঠিক এই জিনিসটাই দেখতে পাই। তো চলুন আজ আমরা একসাথে খুঁজে দেখি কিভাবে তিনি এই অমরত্বের খোঁজটা করেছেন। কবিতার একদম কেন্দ্রে যদি আমরা তাকাই, তাহলে এই প্রশ্নটাই দেখতে পাবো, খ্যাতি বা নামডাক কি সত্যিই কাউকে মৃত্যুর পরেও বাঁচিয়ে রাখতে পারে? মধুসূদন কিন্তু এই প্রশ্নটা শুধু হাওয়ায় ভাসিয়ে দেননি, তিনি এর উত্তর খুঁজেছেন তার মাতৃভূমির কাছে এক আকুল প্রার্থনার মাধ্যমে, যেন একমাত্র মাই পারেন তার সন্তানের এই গভীর সংশয়ের সমাধান করতে। কবিতার যাত্রাটার শুরুই হচ্ছে কবির একটা খুব ব্যক্তিগত আর বিনীত নিবেদন দিয়ে। তিনি তার স্বদেশ, তার বঙ্গভূমির কাছে হৃদয়ের গভীর থেকে একটা প্রার্থনা করছেন। খেয়াল করে দেখুন, এই প্রথম লাইনে কবি কি অসাধারণ একটা সম্পর্ক তৈরি করছেন। তিনি তার দেশকে ডাকছেন মা বলে, আর নিজেকে বলছেন সেই মায়ের দাস বা সেবক। এখানে কিন্তু কোনো অহংকার নেই, আছে শুধু বিনয় আর গভীর ভালোবাসা। কবির সবচেয়ে বড় ভয়টা কি জানেন? বিস্মৃতি। লোকে তাকে ভুলে যাবে, বিশেষ করে প্রবাসে, মানে দেশ থেকে দূরে থাকার সময় এই ভয়টা তাকে আরও বেশি করে আঁকড়ে ধরেছিল। তার মনে একটা শঙ্কা, শুধু কি ভৌগোলিক দূরত্ব, নাকি তার জীবনযাত্রার ভিন্নতাও তাকে তার মায়ের কোল থেকে, তার দেশের মানুষের মন থেকে চিরতরে হারিয়ে দেবে? আর এই লাইনটায় কবি যে উপমাটা ব্যবহার করেছেন, সেটা এক কথায় অসাধারণ। মনো কোকোনদ, মানে মনের পদ্মফুল। কবি চাইছেন তার মা, তার বঙ্গভূমির মনের সেই পদ্মফুল যেন কখনো মধুহীন না হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই মধুটা কি? এই মধু আর কিছুই না, এটা হলো স্নেহ, স্মৃতি, ভালোবাসা। কবির ভয়টা ঠিক এখানেই, যদি দেশবাসীর মন থেকে তার জন্য এই স্নেহটুকুই উবে যায়। কিন্তু এই যে স্নেহের আকাঙ্ক্ষা, এর নিচেই কিন্তু লুকিয়ে আছে একটা গভীর ভয়, আর এই ভয়টাই কবিকে জীবনের এক কঠিন সত্যের মুখোমুখি করে দেয়। তিনি বুঝতে পারেন যে এই জীবনটা আসলে চিরস্থায়ী নয়, আর এই উপলব্ধিটা তার প্রার্থনার মোড়কেই যেন পুরোপুরি ঘুরিয়ে দেয়। তিনি জানেন মানুষের জন্ম হলে মৃত্যু তো হবেই, এই দেহটা যেন একটা আকাশ, আর জীবনটা তারার মতো। একদিন সেই জীব তারা খসে পড়বেই। কিন্তু মজার ব্যাপার হলো, কবি বলছেন নাহি খেদ তাহে, মানে এই শারীরিক মৃত্যু নিয়ে তার কোনো দুঃখ বা আফসোস নেই। আর ঠিক এখান থেকেই আসে সেই চিরন্তন প্রশ্নটা। কবি যেন আমাদের সবাইকেই জিজ্ঞেস করছেন, কে কবে অমর হতে পেরেছে? এই প্রশ্নটা কিন্তু শুধু কবির ব্যক্তিগত ভয় নয়, এটা একটা শাশ্বত সত্যের উচ্চারণ। জীবনের এই যে বয়ে চলা, এই ধারণাটাকেই কবি আরও স্পষ্ট করেছেন নদীর একটা দারুণ উপমার মাধ্যমে। তিনি জীবনকে বলছেন জীবন নদ বা জীবনরূপী নদী। আর তার প্রশ্নটাও খুব সহজ, আচ্ছা, নদীর জল কি কখনো স্থির থাকে? থাকে না। ঠিক তেমনই জীবনও একটা আনস্টপেবল স্রোত, একে থামিয়ে রাখা যায় না।
তাহলে উপায়টা কি? শারীরিক মৃত্যু যদি আসে, তবে অমরত্ব আসবে কোথা থেকে? এখানে কবি অমরত্বের একটা নতুন এবং খুব গভীর সংজ্ঞা তৈরি করেন। কবির কাছে আসল অমরত্ব হলো মানুষের মনের মন্দিরে জায়গা করে নেওয়া। এই মন্দির কিন্তু কোনো ইট পাথরের তৈরি নয়, এটা হলো একটা জাতির সম্মিলিত স্মৃতি, তাদের হৃদয়। সেখানে যদি কেউ একবার স্থান পায়, তাহলেই সে কালের নিয়মকে ছাড়িয়ে গিয়ে সত্যিকারের অমর হতে পারে। আর এই বিশ্বাস থেকেই কবি খুব সাহসের সাথে ঘোষণা করছেন, যদি তার মা, তার বঙ্গভূমি তাকে মনে রাখে, তাহলে তিনি সমন বা মৃত্যু দেবতাকেও ভয় পান না। মানুষের স্মৃতিই যেন তার কাছে হয়ে ওঠে এক দুর্ভেদ্য বর্মের মতো। এই লাইনটার শক্তিটা একবার ভাবুন। মাতৃভূমির স্মৃতি যেন একটা অমৃত হ্রদ, মানে অমৃতের সরোবর। আর সেই সরোবরে পড়লে একটা তুচ্ছ মাছিও নাকি মরে না, অমর হয়ে যায়। কবির বিশ্বাসটা ঠিক এমনই। দেশের মানুষের ভালোবাসা আর স্মৃতি এতটাই শক্তিশালী, যেটা মৃত্যুকেও হার মানাতে পারে। কবিতার একদম শেষে এসে কবিতার চূড়ান্ত প্রার্থনাটি আমাদের সামনে তুলে ধরেন। তিনি কি চান তা এখন আমাদের কাছে স্ফটিকের মতো পরিষ্কার। কিন্তু এই অমরত্ব চাওয়ার ঠিক আগেই কবি যেন এক মুহূর্তের জন্য থামেন। তিনি নিজেকেই প্রশ্ন করেন, খুব গভীর এক আত্মজিজ্ঞাসা থেকে বলেন, আমার এমন কি গুণ আছে যে আমি তোমার কাছে এত বড় একটা বর চাইব? এই যে বিনয়, এই যে আত্মবিশ্লেষণ, এটাই তাকে অনন্য করে তোলে। আর তাই তার শেষ অনুরোধটা কোনো দাবি নয়, বরং একটা মিনতি। তিনি বলছেন, দয়া করো, আমার দোষগুলোকে ভুলে যাও, শুধু আমার গুণটুকুই মনে রেখো, আর এইভাবেই আমাকে অমরত্বের বর দাও। এটা কোনো ক্ষমতার আস্ফালন নয়, এটা স্নেহের ভিখারির বিনীত এক প্রার্থনা। এবং সব শেষে আসে এই অবিস্মরণীয় ছবিটা। কবি কোনো পাথরের মূর্তি বা স্মৃতিস্তম্ভ হয়ে বেঁচে থাকতে চান না, তিনি চান একটা ফুল হয়ে ফুটে থাকতে। তিনি চান দেশবাসীর স্মৃতির স্বচ্ছ জলে তিনি যেন একটা তামরস বা পদ্ম ফুলের মতো ফুটে থাকেন। এমন একটা ফুল যা বসন্ত বা শরৎ সব ঋতুতেই সমান সুন্দর, চির অম্লান। তিনি আসলে কালের কঠিন প্রবাহে নয়, বরং মানুষের চিরস্থায়ী ভালোবাসায় বেঁচে থাকতে চান। আর এভাবেই একটা ফুলের রূপকের মধ্যে দিয়ে একজন কবির অমরত্বের উন্মেষণ তার চূড়ান্ত পূর্ণতা পায়।